গতকাল ডিজিপি যাকে করেছিল শর্ট গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে রাজ্য সরকার করেছিল। আজকে ইলেকশন কমিশন সরাসরি ডিজিপি নিয়োগ করেছে। এটা বদল নয়, এটা মানে যা ইলেকশন কমিশনের যে নির্দেশিকা তার পালন। আমরা এতে আহ্লাদিতও নই, আবার ব্যথিতও নই। আমরা মনে করি রাজীব কুমার সহ মমতা পুলিশের টেন্টেড পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে সরাতে হবে। এরা এখানে থাকলে সমানভাবে প্রভাব ফেলবে এবং তারা সবাইকে ধমকাবে যে 2 মাস পর তো আবার আসছে, তখন বুঝে নেব, দেখে নেব। তাই ইলেকশন কমিশন যদি পশ্চিমবঙ্গে সত্যিকারে রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে চায়, মমতা পুলিশের লোকেদের, চিহ্নিত লোকেদের যারা 21 সালে নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্সে নাগরিকদের নিরাপত্তা দিতে পারেনি। এই বারাসাত জেলাতেই আমাদের মাইনরিটি মোর্চার নেতা মোহাম্মদ আলীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে এই রাজ্যে এবং 800 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে চটি পড়া পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে। এখানে কুমড়ো গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত জায়গায় যেখানে স্বাধীনতার পরে বিজেপি কখনো হারেনি, সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও ভোট লুট করা হয়েছে, বাইর থেকে ব্যালট ছাপানো হয়েছে, গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশের লোকেরা মিথ্যা মামলা করেছে। এই পরিবেশ বদলাতে হবে ইলেকশন কমিশনকে। অন্য কোনো রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচন সমান চোখে সমানভাবে দেখলে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে এবং মানুষের গণতান্ত্রিক মতামতের সঠিক প্রতিফলন হবে। গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন পুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও পুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও পুকুর বোঝানো হয়েছে। মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। লম্বা মন্ত্রী নিজে দত্তাবাদ লেকটাউনে পুরো ক্যানেলটা বুঝিয়ে, ওই লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছেন। বেহালা চড়িয়াল খাল বলুন, মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের টালির নালাকে বন্ধ করেছে। এবং এইটা হচ্ছে তৃণমূল 2010-এ আসার পরে এই ঘটনাগুলো পরে পরে হয়েছে। আর এখন বিশেষ করে গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, ইকবালপুর এলাকাতে সেখানে 80% বিল্ডিংয়ের না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যান, না আছে মুন প্ল্যান, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি। সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে। কিছুদিন আগে ইডি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে 17 কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল, আপনারা জানেন। আমি গার্ডেন রিচ মেটিয়াবুরুজের ঘটনায় 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, নিকনেম হচ্ছে অনিল, তার গ্রেপ্তারের দাবি করছি এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি বুঝিয়ে তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যেগুলো হোক, এই দাবি করছি। আমি আগামীকালই একটি আরটিআই জমা করছি কলকাতা কর্পোরেশনে, যেখানে বিগত 5 বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির বিল্ডিং, কমার্শিয়াল আর ডোমেস্টিক আর রেসিডেন্সিয়াল, তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্ল্যানের তালিকা চাইব, পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইব। আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে 15-16 সালে সব তথ্য পেয়েছি আমি আরটিআই করে, আমি এখানেও সব তথ্য বের করব এবং এটা এডুকেশন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ইললিগাল প্রমোটিং বা ইললিগাল বিল্ডিং কনস্ট্রাকশনের যে ইস্যু, এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসতে চলেছে। আমি জনগণের কাছে, ভুক্তভোগীদের কাছে আপিল করেছি, তারা জনস্বার্থের মামলা হাইকোর্টে দেবে। আমাদের লিগ্যাল সাপোর্ট, নৈতিক সাপোর্ট, সব সাপোর্ট থাকবে। কিন্তু যারা ভিকটিম, যারা ওই এলাকাগুলোতে, ওয়ার্ডগুলোতে মানুষরা ভিকটিম হচ্ছে, তাদের কাছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি আপিল করছি যে আপনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে এটা নিয়ে লড়াই করুন, আমরা আছি। বিজেপির পক্ষ থেকে গতকালও রাস্তায় ছিল আমাদের লোকেরা। আজকে কলকাতার দুটো জেলার সব বড়োতে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। সাউথ ক্যালকাটাতে আমাদের 16 জন এখন অ্যারেস্ট হয়ে জেলে আছে। লালবাজার এখন সমস্ত থানাগুলোকে নির্দেশ দিচ্ছে যে কোনো বিপজ্জনক বাড়ি দেখলে পুরসভাকে খবর দিন। লালবাজার এখন সমস্ত থানাকে নির্দেশ দিচ্ছে এই ভোটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসেননি কেন? তিনি মেটিয়াবুরুতে গেছেন, ভালো করেছেন, কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে, ভাষণ দেবেন না। কিন্তু নিচে যে গার্বেজের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল, তাদের উদ্ধারের জন্য ড্রিলও আসেনি, এনডিআরএফকেও আনা হয়নি, কিন্তু মাইক আর সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসেছিল। বক্তৃতা করতে হবে আর পিছনে মালা নাই, যেহেতু দক্ষিণ কলকাতার প্রার্থী ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। মমতা ব্যানার্জির উচিত একবার নয় 3 বার সন্দেশখালী যাওয়া, 3 মাসে যাওয়ার সুযোগ পাবে। অতএব লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান্ট করার জন্য। আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ, কিছু দরখাস্ত আসবে, কিন্তু এর সলিউশনটা কবে হবে জানেন? কবে হবে? বিজেপি সরকারে যোগী আদিত্যনাথজি এই সমস্ত বেআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? এখন উত্তরপ্রদেশে বুলডোজার গুলো সব আইডিয়াল হয়ে পড়ে আছে, ওগুলো আমরা ওখান থেকে নিয়ে আসবো। ওয়েলকাম। বাকিটা সুপ্রিম কোর্ট নিয়ে কোনো মন্তব্য করবো না। সিএএ নিয়ে আমি আজকে ক্লিয়ার করে দিয়েছি, এখানে ফর্মের কপি আমি দেখিয়ে দিয়েছি, একদম পরিষ্কার। এখানে কোনো মমতা ব্যানার্জি হাবড়ার মাটিতে দাঁড়িয়ে যা যা বলে গেছেন সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনাকে এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট এবং পুরো এই যে 13C আপনার অ্যানেক্সার 3 শিডিউল 1C একদম পরিষ্কার কথা বলে গেছে। যে লাস্ট লাইনটা আমি পড়ে দিচ্ছি, অ্যান্ড এলিজিবিলিটি সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন ইজ এনক্লোজড, নাথিং এলস। গোসাই, দলপতি, পুরোহিত, যে কোনো প্রতিষ্ঠান থেকে একটি করে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে দেবেন, ভারত সরকার সব আপনার কাছে সার্টিফিকেট পাঠিয়ে দিবে। মমতা ব্যানার্জির পুলিশ আর 71-এর আগে দলিল চাইতে পারবে না। পিআর ঠাকুরের লড়াই সাকসেস, উই শ্যাল ওভার। আর না, 6টা জেলাকে চিহ্নিত করা হয়েছে, সেখানে বলা হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল ট্রেল হতে পারে, তার জন্য নির্বাচন কমিশন বলছে। আরে অলরেডি তৃণমূল ব্ল্যাক মানি 294টা কেন্দ্রে 35 লক্ষ টাকা করে পাঠিয়েছে ভোটের জন্য। 35 লক্ষ টাকা করে এমসিসি ঘোষণার আগে পার অ্যাসেম্বলি পাঠিয়েছে। হাওড়াতে একটা মন্ত্রী দিয়েছে 16 জনকে, আমার কাছে তথ্য আছে। যাদবপুরে একজন মন্ত্রী দিয়েছে, ওদের লোকরাই আমাদের বলে গেছে যে এই বাড়িতে এত টাকার পৌঁছে দিয়েছে। অলরেডি 2,45 লক্ষ টাকা করে তৃণমূল কালো টাকা প্রত্যেকটা লোকসভাতে পৌঁছে দিয়েছে। ওই জন্য দেখছেন না ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজেরা চেয়ে চিনতে নীল ব্লু দিয়ে পদ্ম আঁকছে, কালো দিয়ে পদ্ম আঁকছে, আর ওদের সব কালার পদ্ম, কালার জোড়া ফুল। দেখুন, বুঝতে পারছেন তো? টাকা অলরেডি ঢুকেছে। তবে মোদিজি আছে তো, না খাওয়া না খানে দেবে। পাতালের ভিতরে রাখুন আর অপার বাথরুমে রাখুন, টাকা লুকিয়ে রাখতে পারবে না, নিশ্চিন্তে রাখুন।
এরা তো এর আগে ইলেকশন কমিশন সরিয়েছিল, রাজীব কুমারের 16 এবং 19 দুটো ভোটে সরিয়েছিল। ইলেকশন কমিশন বলেছে বিগত ভোটে যাদের সরিয়েছি তাদেরকে মেন স্ট্রিমে রাখা যাবে না। এরা তো গাজুয়ারি করে আছে। বিগত ভোটে যাদেরকে রেখেছে তাদের মধ্যে কেউ ডিআইজি আছেন, কেউ এসপি আছেন, তাদেরকে তো রিমুভ ইলেকশন কমিশন তার গাইডলাইনকে মান্যতা দিয়ে করবে। সেই জন্য উপর থেকে শুরু হয়েছে। যদি না হয় 2-4 দিন দেখবো আমরা, দেখে আমরা বলবো। টিএমসি এমসিসি ভায়োলেশন প্রতিদিন করছে। কালকে মেয়র গিয়ে 5 লাখ 1 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন না। এটা কমিশনার, কর্পোরেশন অথবা রাজ্যের কোনো আধিকারিককে করতে হবে। নির্বাচন চলাকালীন কোনো জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পলিটিক্যাল লোক এই ধরনের ঘোষণা করা মানে ভোটারদেরকে প্রভাবিত করা। এটা ওয়ান কাইন্ড অফ ব্রাইব টু দি ভোটার্স। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট কেমন দাবি করা হচ্ছে? সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কি হয়েছে দাবি? ওর কথা কে শুনেছে? ওর কথা কে শুনে? মামার বাড়ির আপনাদের ভারতবর্ষের সংবিধানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভারতবর্ষের সংসদ। ভারতবর্ষের সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা। এটা আমার কথা নয়, সংবিধানের কথা, যেটা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। এবং সেই সংবিধানকে মান্যতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দেন। সংবিধানের যে প্রিয়াম্বলগুলো আছে বা যে ক্লজ আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে। যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কানবলা খায়। আমার কাছে তো খেয়েছে। এখানে মঞ্চে শুভেন্দু অধিকারী উপস্থিত আছে, তাই দীর্ঘায়িত বক্তব্যে রাখার কোনো অবকাশ নেই। আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই প্রশ্ন করব, বারাসাতে এবার পদ্ম ফুটবে তো? বারাসাতে এবার পদ্ম ফুটবে তো? দেখুন, আগের বার এমন একজন এমএলএ কে জিতিয়েছিলেন, এখন এমএলএ সার্টিফিকেট নিতে গেলে এখন জেলে যেতে হবে। আশা করবো এই ভুল আর করবেন না। তৃণমূলের যে কজন আছে, তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো। তাই আলটিমেটলি আমাদের তৃণমূলের লোকজনদেরকে নির্বাচিত করতে গেলে সুনালাল লেটার জেলে যাবে, কোনো কাজকর্মের দরকার হলে জেলে যেতে হবে। তাই ভদ্রলোকেদের এটাই উচিত, জেলের দিকে না গিয়ে যেভাবে সুষ্ঠুভাবে কাজকর্ম করা যায় সেইভাবেই আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস, একটা অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মোদিজি কথা রেখেছেন তো? মোদিজি কথা রেখেছেন তো? আর যারা ভুল বোঝাতে চাইছে, নাগরিকত্ব আইন নিয়ে বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, নাগরিকত্ব আইন কোন লোকজনকে দেশ থেকে তাড়ানোর আইন নয়। নাগরিকত্ব আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। 45 সাল থেকে বিভিন্ন সময় যেই সমস্ত মানুষজন যারা নিপীড়িত হয়ে ওদেশ থেকে এদেশে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। আর যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসছে। যারা ভুল বোঝাচ্ছে তারা চোট নিয়েও ভুল বোঝাচ্ছে। অনেক মানুষজন বলছে যখনই ভোট তখনই চোট। আমরা সেই সমস্ত কিছু বলছি না। আমরা বলছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে, কখনো ডাক্তাররা বলছে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে, কখনো আবার ডাক্তাররা বলছে যে উনার মনে হয়েছিল পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে। এই সব কিছুর মধ্যে একটা ভুল বোঝানোর একটা ব্যাপার রয়েছে। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ এবং সিকিউর নয়, তিনি গোটা রাজ্যের মানুষজনকে কি করে সেফটি সিকিউরিটি দেবেন? তাই পরিবর্তন চাই। যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশাসন তার নিজের বাড়িতেই দিতে পারে না, সে গোটা রাজ্যের বাসিন্দাদের কি করে নিরাপত্তা দেবে? এই মৌলিক প্রশ্ন তোলার দরকার। আপনারা দেখেছেন কয়েকদিন আগে গার্ডেন রিচের যে ঘটনা, একটা নির্মীয়মান বহুতল তাসের ঘরের মতন ভেঙে পড়লো। আর তৃণমূল কংগ্রেস বলেন না যে সংখ্যালঘু দরদি একমাত্র দল, তারা দুধেল গাই বলে আখ্যা দেয়। যেই দল নিজেদের দুধেল গাইদের প্রোটেক্ট করতে পারে না, তারা কি সারা দেশের মানুষের কথা বলবেন?
যেই দুধের গাইদের দুধের উপরে ভর করে ক্ষমতা দখল করেছে যেই দল, সেই দুধের গাইদেরকেই আজকে বাড়ি চাপা পড়ে মরতে হচ্ছে। কারণ পয়সা, যেদিকে তাকাবেন সেদিকে পয়সা। খাটের তলায় পয়সা, বাথরুমে পয়সা। বাপ জন্মে শুনেছেন কোনোদিন বান্ধবীর খাটের তলায়, বান্ধবীর বাথরুমে পয়সা থাকে? আমাদের বাপ কাকাদের দেখতাম ব্যাংকে লকারে টাকা রাখে, আলমারিতে টাকা রাখে। এখন টাকা থাকে বান্ধবীর বাথরুমে, শুনেছেন? আপনারা সবাই জানেন পার্থ অপার কেস। বান্ধবীর বাথরুম থেকে টাকা বেরোচ্ছে, খাটের তল থেকে টাকা বেরোচ্ছে। এই টাকাগুলো কিসের টাকা? এই এরকম বহু বেআইনি ভাবে নির্মীয়মান এই সমস্ত বহুতলের টাকা থেকে শুরু করে বেকার ছেলে মেয়েদের রক্ত জল করা টাকা, যেই টাকার পাহাড়ের উপরে তৃণমূল কংগ্রেস বসে আছে। তাই এটা আমাদের মৌলিক দায়িত্ব, এদের ঘাড় ধরে ক্ষমতা থেকে নামানো, শাসন ব্যবস্থা থেকে নামানো, এটা আমাদের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। চোরেরা ভদ্রলোকেদের সাথে থাকতে পারে না। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, যেরকম কোনো বাজে সঙ্গে গেলে পাড়ার লোক খবর দিয়ে দিত, বাড়িতে বলতো যে এরকম ছেলে বাজে সঙ্গে মিশছে। আমরা সকলেই বাজে সঙ্গ ত্যাগ করতে হবে। চোরেদের সংস্পর্শে থাকা যায় না। ভদ্রলোক আর চোরেরা একসাথে থাকতে পারে না। চোরেদের একটাই জায়গা, সেটা আপনারা যখন বললেন, আমি যখন বললাম চোর ধরো, আপনারা কি বললেন? চোর ধরো। মোদিজি সেটাই করবেন। উনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই কদিন আগে এসে বারাসাতের মাটিতে দাঁড়িয়ে এসে এবং শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে এসে উনি বুঝে দিয়ে গেছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের কোন রকম কোন বেআইনি কার্যকলাপ, কোন রকম 2 নম্বরই বরদাস্ত করা হবে না। প্রত্যেক কটা মুহূর্তে একটা জিনিস আপনাদের শুধু বলে দিয়ে যেতে চাই যে এবার যে নির্বাচন, এটা আমাদের মোদিজিকে কিছু দিতে হবে। আমাদের দেখুন, মোদিজি ক্ষমতায় আসবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের যেটা করতে হবে, যে পরিশ্রম এই মানুষটি করছে, আমাদের এই রাজ্যে মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে পরিশ্রম প্রত্যেকটি বিজেপির কার্যকর্তা করছে, আমাদের একটাই লক্ষ্য এই রাজ্যে তৃণমূলকে শূন্য করা। আপকি বার 400 পার তো আছেই, সাথে সাথে এই রাজ্যে তৃণমূলকে নির্মূল করতে হবে। যদি আমরা 24-এর নির্বাচনে তৃণমূলকে নির্মূল করতে পারি, ভগবানের দিব্যিকে বলছি, এটা বিজেপি দল, আপনারা ধৈর্য ধরে রাখুন। 26 অব্দি অপেক্ষা করতে হবে না। এই সমস্ত জেলে থাকা আসামিরা, সমস্ত যারা জেলে যাওয়ার কথা, সবাই জেলে যাবে, কাউকে খুঁজে পাবেন না। আর এই রাজ্যে মানুষ পরিত্রাণ পাবে, বেকাররা চাকরি পাবে, যারা সরকারি চাকরিজীবী তারা ডিএ পাবে, সমস্ত মানুষের হাহাকার, সমস্ত মানুষের অভাব অভিযোগ মিটবে। সকলে ভালো থাকবেন। একটা নতুন সূর্য উদয়ের দিকে আমরা সকলে মিলে তাকিয়ে, সেই সূর্য উদয়ের পথ আমাদের দেখাবেন প্রত্যেক কটা বিজেপির কর্মকর্তা, প্রত্যেক কটা বিজেপির কার্যকর্তারা মিলে আমরা এক নতুন সূর্যের দিকে তাকিয়ে, এবং সেই সূর্যের নাম আগামী পশ্চিম বাংলায় একটাই নাম, সেটা হচ্ছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই মিলে একবার বলি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হরিবল। এই সভাতে স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা নেই, তাই তো? এই সভাতে সাইকেল পাট্টা দেওয়ার ব্যবস্থা নেই, তাই তো? এই সভাতে মুরগির ছানা, ছাগলের ছানা বিতরণের ব্যবস্থা নেই, তাই তো? এই সভাতে বিডিওরা, পুলিশ গাড়ি পাঠিয়ে আশার দিদি, আইসিডিএস দিদি, এসএইচজি গ্রুপের মা বোন, এদেরকে তুলে নিয়ে আসার মতো সভা নয় তো? স্বেচ্ছায় এসেছেন তো? এক গ্লাস জলের ব্যবস্থাও নাই, তাই তো? তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাকে বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা মিথ্যাশ্রী দেব, সেই বাংলার পিসিমা মমতা ব্যানার্জি, চোরেদের রানী, তিনি এখানে এসে অনেক বড় বড় কথা বলে গেছেন। মমতা ব্যানার্জি অপরাজেয় নয়। মমতা ব্যানার্জির যখন রাজনৈতিক সূর্য মধ্য গগনে, তখন আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী তাকে 1956 ভোটে হারিয়েছে।
লক্ষ্যে যদি অবিচল থাকা যায়, একাগ্রতা যদি ঠিক থাকে এবং আমরা যদি সবাই মিলে একা নয় একসঙ্গে কাজ করতে পারি, তাহলে 65,000 রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে। আর আপনারাও এবার চাইলে কাকলি ঘুষ দস্তিদারকে আপনারা হারিয়ে দিতে পারবেন। এই ভোটে এমপি জিতবে 272 চাই, কিন্তু আসল নির্বাচন কার? আমাদের বিরুদ্ধে যারা আছে, এক তৃণমূল কংগ্রেস, তাদের দিল্লিতে কোন রোল আছে? কোন রোল আছে? বাংলায় 42, মেঘালয়ে একটা, আসামে একটা, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে একটা। 45টা লোককে লড়িয়ে তার মধ্যে 5টা জিতবে কিনা আমি জানি না। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, তাই তো? গরুর গাড়ির হেডলাইট। তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে? সিপিএম আছে? সিপিএম এর কোন রোল আছে? একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না, বাংলাতে তো নাই সাইনবোর্ড। এখানে মীনাক্ষী সায়ন 17 উপরা, চোর ধরো জেল ভরো, গলা ফাটাচ্ছে, শিরা ফুলে যাচ্ছে। আর ওখানে মীনাক্ষীর কাকা সীতারাম ইয়েচুরি, তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং, বিরিয়ানি, কফি, চা সব খাচ্ছেন। তাই এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই। ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে, ইন্ডি বলে আর কিছু নাই। অর্থাৎ সিপিএম এর রোল নাই। বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামই না। কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে, আর কোথাও নাই, দূরবীন দিলেও পাবেন না। তাহলে ভোটটা কার? দেশের ভোট, প্রধানমন্ত্রী করার ভোট। যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে? ইউক্রেন একদিনে 70 লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে। দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে, আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি। যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে, তাহলে কি হবে? আফগানিস্তান হবে। যতদিন আমেরিকার সেনা ছিল, প্রগতিশীল উদারবাদী সরকার ছিল, সব ধর্মের মানুষ ধর্মাচরণ করতেন। আমেরিকার ট্রাম্প চলে গেলেন, নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন, সৈন্য তুলে নিলেন, তালিবানরা দখল করলো। দখল করে কি বলল? ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাননি, সেই শিখ, খ্রিস্টান, জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে, দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন। গুরু গ্রন্থ সাহিবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন। তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন, তাদের থাকার ব্যবস্থা করলেন। এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে জিতাতে হবে। উজালার গ্যাস কানেকশন 10 কোটির বেশি। এখন উজালার গ্যাস কানেকশন যারা কত টাকা করে গ্যাস পাচ্ছেন, নারী দিবসে আরো 100 টাকা কমিয়ে দিয়েছে, 500 টাকা। আর যেদিন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আনবেন আপনারা, সেই দিন রাজস্থানের মতো সবাইকে 450 টাকার গ্যাস বিজেপি দেবে। আমরা তো করে দেখিয়েছি। ভজনলাল শর্মা রাজস্থান, গতকাল দেখা হয়েছিল দিল্লিতে আমার। আপনার কথা আমি সব মিটিং এ বলি। 450 টাকার গ্যাস বিজেপি দেবে, কথা দিয়ে গেলাম।
আর আমরা লাডলি বহিনে মধ্যপ্রদেশে কত দিই জানেন? শিবরাজ সিং চৌহান, যেটা এখানে লক্ষ্মীর ভান্ডার নামে চলে। লাডলি বহিন হিন্দিতে আগে ছিল ১৫০০, শিবরাজ সিং চৌহান করে দিয়েছে এখন ৩০০০। বিজেপিকে আনলে এখানেও মধ্যপ্রদেশ হবে। আয়ুষ্মান ভারত ৫ লক্ষ টাকার চিকিৎসা আপনি পান না কেন? ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, আপনাকে চিকিৎসার জন্য বাইরে গেলে ওই মমতা ব্যানার্জির ঢপের কার্ড নেয় না। ৮২ কোটি লোককে ৫ কেজি করে রেশন দিচ্ছেন ভারত সরকার, ৬.৫ কোটি লোক পায়। বছরে ২ লক্ষ কোটি টাকা ৬.৫ কোটি লোক পশ্চিমবঙ্গে পায়, দেশে ৮২ কোটি লোক পায়। শেষ হয়ে যাওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বরে, মোদিজি বাড়িয়ে দিয়েছেন ২৯ সাল ডিসেম্বর অবধি চলবে। মোদিজি থাকলে আরো চলবে। মোদি হ্যায় তো এইবার 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 আবার একবার মোদিজিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। বারাসাত দেবেন তো? বারাসাত দেবেন তো? আরে দেগঙ্গাটা আমি বুঝে নেব। ভরসা আছে তো? আমি কদিন আগে মিটিং করে এসেছি দেগঙ্গায়। ওটা আমার উপর ছেড়ে দেন না। ৭৪,০০০ লিড ধোঁয়া আমি বের করে দেব। বাকিবুর রহমান আর বাকি যারা আছে, বাকিবুর তো ভিতরে, ওর নাতি পুতি সাঙ্গপাঙ্গরা এলাকায় আছে। দেগঙ্গা আমি বুঝে নেব। হাবড়া কার জায়গা? বিজেপির জায়গা। প্রয়াত কোঠারি সাহেব এখানকার চেয়ারম্যান ছিলেন, শিবনাথ কোঠারি। আপনারা বিজেপির জায়গা, কিচ্ছু বোঝেন না আপনারা। গেরুয়া বোঝেন, পদ্মফুল বোঝেন। আগে অটলজিকে সামনে রেখে করতেন, এখন মোদিজিকে দেখে করেন, তাই তো? হাবড়া তো আমাদের জায়গা, মাইনাস হবে কেন? ও বিধানসভার কথা ছেড়ে দেন, কি হয়েছে আপনিও জানেন আমিও জানি। গণনা কেন্দ্রে লুট হয়ে গেছে, ৩,৪০০ ভোটে হারার কথা ছিল না। করোনা থার্ড ওয়েভ ক্ষতি করেছে, আমাদের ভোটাররা বেরোয়নি। ওটা অতীত। অশোকনগর দেবেন না আমাদের? অশোকনগর তো আমাদের। বাদল ভট্টাচার্যের কথা মনে আছে? আপনাদের জায়গা, মানে বিজেপির জায়গা। আর বিধাননগর তো লোকসভার ভোট এলে কমসে কম ৩০,০০০ মার্জিন থাকবেই। ওখানকার ভোটার কিচ্ছু বোঝে না, যাবে আর পদ্মে মারবে। ৫০,০০০ লিড বিধাননগর দেবে। বারাসাতে শঙ্কর দাস সামান্য ভোটে হেরেছে, ৭,০০০, তাই তো? বারাসাত প্লাস হয়ে যাবে। আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি, আপনি তো লিডার অফ দ্য হাউস, আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন। আপনি বিধানসভার নেতা, আমি বিধানসভার প্রতিপক্ষের নেতা। আপনি আপনার চ্যালেঞ্জটা আমার গ্রহণ করুন। আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি। আপনি ভোটে লড়েছেন আগে 18 জানুয়ারি 2021 নন্দীগ্রামে গিয়ে বলেছেন আমি লড়বো, এটা আমার জায়গা, কে? হরিদাস পাল। আমি বললাম ঠিক আছে, জায়গাটা কার ভোটাররা বলবে। আমি লড়লাম, হারালাম। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ শিপ থেকে রেজিগনেশন দেব, এই 10,000 লোককে। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায়, আপনি পদত্যাগ করবেন তো? করবেন তো আপনি? মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, একজনেরও যদি কোনোভাবে তার সুবিধাতে আক্রমণ হয়, বাধা সৃষ্টি হয়, পদত্যাগ আপনি করবেন তো? আমি করব। আবার বলছি অন রেকর্ড,
চ্যালেঞ্জটা নেন না, চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন না। আপনি লোককে ভয় দেখান, এই করে 100 জন ভোটারের, সংখ্যালঘু ভোটারের 91 জনের নিয়ে আপনি জিতেছেন 21-এ। আর জিতে কি করেছেন? রামপুরহাটের বকটুইতে মুসলিম মহিলা শিশুদের আপনার ভাদু আনারল পুড়িয়ে মেরেছে। তারপরে মেটিয়া বুরুজ 8 জন মারা গেছে, 8 জনই হলো সংখ্যালঘু। আপনার কাছে মুসলিমরা হলো তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাবো না। আর চোর তৈরি করব, বাকিবুর রহমান, শেখ শাহজাহান, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, এখানেও আছে নালেব মন্ডল, না কি নাম, যে কি নাম, নিয়াল আলী মন্ডল, জন মজুরের কাজ করত, 100 কোটির মালিক। এই চোরগুলাকে তাড়াবেন তো, তাড়াবেন তো। আর এখানকার যিনি এমপি প্রার্থী হয়েছেন, আমি এক জায়গায় বলেছিলাম আপনার পিএর নাম বাপি, বাপি যা মাল তুলেছে আপনার নাম করে, এবং আপনি ইনভলভ। তারপরে আমাকে একটা মানহানির নোটিশ পাঠিয়েছিল। নোটিশ পাঠানোর পরে আমি ওনাকে উত্তর দিলাম, আমার লয়ার উত্তর দিল, আপনি রাজভবনের গেটে দাঁড়িয়ে আমার বাপ তুলেছেন, আমার বাপ তুলেছে, ভদ্রলোক বলে। আমি বললাম আপনি আগে ওই বাপ তোলার জন্য কেন মানহানির মামলা আমি করব না, উত্তর দিন। তারপরে গর্তে ঢুকে আছে ফ্রিজে, আর খোঁচাতে যায়নি। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, প্রচার করুন না ইলেকশন কমিশনের নিয়ম মেনে। কাদা ছুঁড়লে আপনার বাপির যা আছে ওই বস্তাটা যদি খুলে দিই, তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে। চোরেদের হারাবেন তো, চোরেদের হারাবেন তো, হারাবেন তো, হারাবেন তো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। আর মারা এত মহিলা আছে, সন্দেশখালী ভুলে গেছেন? সন্দেশখালীর বদলা হবে ইভিএম এ, বদলা হবে। মায়েরা বলুন না, দিদিরা, সন্দেশখালীর বদলা হবে তো, সন্দেশখালীর বদলা হবে তো, ইভিএম এ বদলা হবে, ইভিএম এ বদলা হবে, পদ্মে ছাপ দিয়ে বদলা হবে। সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালীর সঙ্গে আছি, সন্দেশখালীর সঙ্গে আছি। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনেক দূর যাব বারুইপুর। সবাই খুব ভালো থাকবেন।